পাবলিককে, যে টিএভি তার যে রিপোর্ট সেখানে বলছে যে 2023 সালে তারা আওয়ামী লীগ সরকার থাকতেও এরকম একটা জরিপ করেছিল, সেটার তুলনায় এই যে 25-এর এটাকে তারা কম্পেয়ার করেছে। কম্পেয়ার করতে গিয়ে তারা দেখাচ্ছে যে আহ, দেশের বিভিন্ন সেবা খাতে, মানে যারা সেবা খাতে মানে সেবা গ্রহীতা যারা, তাদের মধ্যে 81% আপনার কোনো না কোনো ভাবে দুর্নীতির শিকার হয়েছে। যেটা 2023 সালে আওয়ামী লীগ আমলে ছিল 70.9%, মানে 71% ধরেন, 81 এবং 71%, তার মানে 10% আরো বেড়েছে। এবং সবচেয়ে বেশি দুর্নীতি তারা দেখিয়েছে পাসপোর্ট উত্তোলনের ক্ষেত্রে বা পাসপোর্ট খাতে। এবং এটা বেড়ে দাঁড়িয়েছে যাতে এটা এই যে ইয়েটা 2023 সালের ঘুষের শিকার যারা হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে 50.8% সেবা গ্রহীতা, যা 2025 সালে দাঁড়িয়েছে 63%। তার মানে এখানেও দেখেন 13-14 মতো বেড়েছে, 13 তো বাড়ছেই। তো এইগুলো নিয়ে পাবলিকের মাথার মধ্যে তো এখন ঢুকেছে যে ইউনূস কি শাসন আমাদেরকে দিয়ে গিয়েছিল, যে তার লোকজন, যেটা আমরা যাদের তাদের কাছে যেটা আশা করেছিলাম, যে তারা একটা এমন একটা সহি সমাজ আমাদেরকে উপহার দেবে যেখান দিয়ে মানুষ একটা দৃষ্টান্তমূলক হতে পারে, যে নির্বাচিত সরকারগুলো আমাদেরকে যেভাবে দলীয় করণের শিকার হই, আবার আমরা সেবা খাতেও সেখানেও নানা রকম দুর্নীতি থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তার কোনো খায়েশ নাই অন্য কিছু, তার সরকারের আমলে পরিস্থিতি আরো বেশি খারাপ ছিল। এবং সেখানে শুধু কথার কথাই বলেছে ইউনূস, সেখানে ব্যক্তিগতভাবে বা তার সরকার এমন কোনো পদক্ষেপ নেয় নাই যে যেখানে এগুলো প্রিভেন্ট হতে পারে এবং এই দুর্নীতি কমতে পারে। বরং তার সরকারের বিভিন্ন ব্যক্তি দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। এখন পত্রপত্রিকায় বেরোচ্ছে ইউনূস স্বয়ং দুর্নীতিতে আশ্রয় নিয়েছিল। নিজের যে দুর্নীতির মামলাগুলো ছিল সেগুলো সে খারিজ করে দিয়েছে। এবং তার বিরুদ্ধে করের যে মামলা ছিল সেটা খারিজ করে দিয়েছে। এবং যে বিভিন্ন আর্থিক লাভবান যেগুলো হয়েছে সেগুলো তো এর মধ্যে পত্রিকা এসেছে, নতুন করে কিছু বলার নাই। তার মানে এটা একটা প্রতিষ্ঠিত হলে যে বড় বড় কথা বলে শুধু ক্ষমতা দখল করলে হয় না বা ক্ষমতায় আসলে হয় না, এই যে সরকার পরিচালনা যে একটা কঠিন বাস্তবতা সেটাও জানতে হয়। এবং এই সমস্ত আনাড়ি লোকজনকে দিয়ে কখনো সরকার মানে চলতে পারে না। মানে এই যে আপনি বললেন যে সরকার পরিচালনা যে কতটা কঠিন, এটা হয়তো হ্যাঁ, উনি দায়িত্ব নিয়ে এসে বুঝেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, কঠিন তো তখনই মনে হবে যখন নাকি কেউ ভালোভাবে সরকার চালাতে চাইবে। কিন্তু ওনারা হুম। কি সরকারটাকে ভালোভাবে চালানোর কোনো চেষ্টা কি ওনাদের মধ্যে ছিল, নাকি ওনারা নিজেরাই এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন? না, তাদের কোনো চেষ্টা ছিল না, তাদের একটাই চেষ্টা ছিল আওয়ামী লীগকে নিঃশেষ করো। আওয়ামী লীগকে নিঃশেষ করো, জামাতকে প্রতিষ্ঠিত করো, এনসিপি কে প্রতিষ্ঠিত করো, এটাই ছিল তাদের লক্ষ্য। দেশের জনগণের কি কল্যাণ হচ্ছে সেটা তাদের কোনো কোনো বিষয় ছিল না। আওয়ামী লীগকে দুর্নীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে গিয়ে সে দেখা গেল যে সে নিজেই দুর্নীতির প্রতীক হিসাবে এখন বাংলাদেশের শাসন আমলে প্রতিষ্ঠিত হয়েছে। তার থেকে নিকৃষ্ট শাসন এখন কেউ দিয়েছে বলে এখন আর বলা হয় না, এবং এরশাদ থেকেও খারাপ শাসন দিয়ে গেছে। আসলে শেখ হাসিনার সঙ্গে তুলনা করলে তো অবশ্যই খারাপ ছিল, সেটা পরিসংখ্যানই বলতেছে। সো বিশ্বমঞ্চে এই যে সাধু ভাবমূর্তি ইউনূস ধরে নিয়েছিল যে বাস্তবে যে এই মানে ব্যবস্থাটা বদলানো যে কত কঠিন পরীক্ষা, যে সেটা সে মানে প্রমাণ দিয়েছে আর কি, যে সে যে কতটা ব্যর্থ। এবং সে প্রশ্নগুলো এখন উঠতেই পারে। জি। আমরা আরো কিন্তু লক্ষ্য করেছি যে এই জিনিসটা আমি একটু জানতে চাই, আমার কাছে আমি নিজে একটু কনফিউজ, যে এই যে এত দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে এবং যারা দুর্নীতি করেছে বলে আমরাও বিভিন্ন সময় আলোচনা করেছি, তাদের সেই দুর্নীতির কোনো বিচারের উদ্যোগ কিন্তু কেউ নিচ্ছে না। এবং এই সরকারের এমন আমরা দেখছি আদালতেও যা যে দু একটা বিচারের জন্য দুজন করেছে সেগুলো কিন্তু মামলা হুম। হিসেবে গৃহীত হয়নি। তো যদি বিচার না হয় তাহলে এটা কি উদাহরণ তৈরি করে? এটা উদাহরণ তৈরি করবে যে
মানুষ বুঝে নেবে যে ইউনুসকে ওয়াক ওভার দেওয়া হয়েছে, ইউনুসের সাথে এমন কোনো আন্ডার টেবিল ডিল হয়েছে এই সরকারের, যাতে করে তারা তাকে ছাড় দিচ্ছে, তার সাংবাদিকদের ছাড় দিচ্ছে। এটা তো এটা তো প্রতিষ্ঠিত। ইউনুস এসেছিল ওর কার্যক্রমে আহ, জামাতকে প্রতিষ্ঠিত করা, মুক্তিযুদ্ধকে ধ্বংস করা, অর্থনৈতিকভাবে লাভবান হওয়া এবং দেশটাকে আমেরিকার হাতে তুলে দিয়ে যাওয়া। এগুলো তার নীল নকশা অনুযায়ী সে খুবই সফল হয়েছে। এবং এই সফলতার পিছনে বর্তমান সরকারের সাথে তার কি ডিল হয়েছে সেটা তো কেউ জানে না। এই যে ফেব্রুয়ারিতে গিয়ে যে ইয়েতে যুক্তরাজ্যে গিয়ে তারেক রহমানের সঙ্গে তার কোন গোপন চুক্তি হয়েছে, কোন ক্ষমতা বলে আপনার আহ, তার পররাষ্ট্রমন্ত্রী এখন আগে জনই থাকে। হ্যাঁ, তো সবকিছু নিয়ে মানুষের মধ্যে তো একটা ধূম্রজল আছে, কিন্তু সেটা তারাই ক্লিয়ার করবে। কিন্তু এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, ইউনূসের প্রশাসন যেভাবে চলছিল, এই প্রশাসন যে খুব ভিন্ন কিছু করছে তা না। কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসছে, জামাতি কিছু লোককে পরিবর্তন করে অন্য কাউকে দিচ্ছে, কিন্তু ইউনূসের লোকগুলো তো ঠিক মতোই বহাল তবিয়তে আছে। যত অথর্ব যেখানে যে যে আছে তাকে সেখানে রেখে দিয়েছে। জি, আমরা দেখেছি যে আপনি যে এই পররাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, আমরা দেখলাম যে এই পররাষ্ট্রনীতি আমাদের যেটা, সেখানে আমরা এবার প্রথমে আমাদের প্রধানমন্ত্রীর প্রথম যে সফরটা হলো সেটা হ্যাঁ। মালয়েশিয়া হয়ে চীনে গেল। এবং হুম। চীনে যাওয়ার ফলে আমাদের যে আঞ্চলিক যে ভূ রাজনৈতিক যে হুম। মানে আঞ্চলিক রাজনীতি, এখানে কি হ্যাঁ, কিছুটা পরিবর্তন অথবা প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অথবা চীন থেকেই বা আমরা কি পেলাম? চীন থেকে কি পেলাম এখনো পর্যন্ত আমরা বড় ধরনের ক্লিয়ার আমরা হতে পারি নাই। সে অর্থে যদি বলতে যাই যে পাওয়ার অর্থ যদি বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট যদি আমরা মনে করি যে চীন দিয়েছে, সে অর্থে সেটা এখনো প্রকাশিত না। কতজন চীনা বিজনেসম্যান বাংলাদেশে আসতে চায়, তারা রিলোকেশনের কথা বলেছে, তাদের কিছু কিছু ফ্যাক্টরি বা বাংলাদেশের সাথে তাদের আগ্রহ প্রকাশ করেছে যখন প্রধানমন্ত্রী তাদের সাথে সেখানে বৈঠক করেছিল। এবং বাংলাদেশ তো তাদের জন্য অলরেডি আনোয়ারাতে একটা ইকোনমিক জোন তৈরি করেছে। এবারে সফরে এই আরেকটা জোনের কথা উঠে এসেছে, সেটা হচ্ছে যে মোংলায় একটা ইকোনমিক জোন করা। এটা ইন্ডিয়াকে দিয়েছিল বিগত শেখ হাসিনা সরকার, কিন্তু ইন্ডিয়া যথাসময়ে এটা ঠিক মতো করতে পারেনি, কিংবা ইন্ডিয়াকে পছন্দ নয় সেজন্য হতে পারে ইউনুস এটা বাতিল করেছে। এখন সেখানে জাপান চায়নাকে আমন্ত্রণ জানানো হয়েছে। চায়না সেটা কি করে এখনো আমরা জানি না। এই বৈঠকে আমরা যদি খেয়াল করে দেখি দেখি যে ইনভেস্টমেন্টের সেটা সরাসরি কোনো আসে নাই। সহযোগিতার ক্ষেত্রটাও ক্লিয়ার হয়নি কত কত দিচ্ছে। এর আগে চাইনিজ প্রেসিডেন্ট যখন বাংলাদেশ সফর করেছিলেন তখন 27 বিলিয়ন ডলার ইনভেস্টমেন্টের কথা উঠেছিল। সেই দীর্ঘ মনে হয় 10 বছর হয়ে গেছে উনি এসেছিলেন যে। তো মাত্র সাড়ে সাত 7 বিলিয়ন বা 7.5 বিলিয়নের মতো ইনভেস্টমেন্ট হয়েছে। এবং যেগুলো ইনভেস্ট হয়েছে খুবই ধীর গতি, মানে চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো। বাংলাদেশের তরফ থেকে তো বারবার বলা হচ্ছে যে যাতে ইনভেস্টমেন্ট দ্রুত হয় এবং আরো বাড়ে। আর আর যে ঋণ সুবিধা যেটা আছে, ঋণের হার, সেই সরি এটা কি বলে, সুদের হার, সেটা যাতে একটু কমে। এবং আহ, বাংলাদেশ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে টেনিউরটা যাতে আরো বাড়ে। তো এই সমস্ত বিষয়গুলো এবারও আলোচনা হয়েছে। এবং 13টা সমঝোতা স্বাক্ষর হয়েছে বাংলাদেশ এবং চীনের মধ্যে। তার মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ ছিল। আর আহ প্রতিরক্ষা বিষয়ে কথা বলেছে যে সামনে তারা একটা আলোচনা করে একটা আউটলাইন তৈরি করবে, কোন কোন বিষয়গুলোতে তারা সহযোগিতা করতে পারে, একটা ওয়ার্ক ফ্রেম তৈরি করবে যেটা তাদের ভাষায়। আর যথারীতি রীতি বাংলাদেশ তাইওয়ান ইস্যুতে একমত হয়েছে। বাংলাদেশের সবসময় এক চীন নীতির বিশ্বাসী, তাইওয়ানকে বাংলাদেশ ওন করে না। তারপর আর যে বিষয়গুলো আছে, রোহিঙ্গা একটা বড় ইস্যু। এই রোহিঙ্গা ইস্যুর আমি কোনো বড় ধরনের সমাধান এখানে এই আলোচনায় এসে দেখি নাই। সেই গতানুগতিক একই কথা যে মায়ানমারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব।
এই সহযোগিতার প্রতিশ্রুতি চায়না বহু আগে থেকে আমাদেরকে দিয়েছে, কিন্তু সেটা তারা রাখে নাই। তারা মধ্যস্থতাকারী হিসাবে খুবই অসৎ, এবং তারা বরাবরই মায়ানমারের পক্ষ নিয়ে আছে। এবং বাংলাদেশের সাথে তাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে যে সীমান্তে আমাদের মায়ানমারের সঙ্গে অনেক জায়গায় মাইন পোতা আছে। সেগুলা নিয়ে আমরা একটা জানি সহযোগিতা চাওয়া উচিত ছিল, বা চেয়েছে হয়তো, আমি জানি না এটা নিয়ে কি করেছে তারা। তার সীমান্ত রোহিঙ্গা ইস্যু যেহেতু বড় ইস্যু, রোহিঙ্গাদের আহ এটা সমাধান হওয়া আমাদের জন্য এসেনশিয়াল। আর সবচেয়ে বড় ধরনের একটা ব্রেকিং হচ্ছে যে চাইনার তরফ থেকে আমাদের সঙ্গে বাংলাদেশ, মায়ানমার এবং চায়না একটা ইকোনমিক ডোর দাবি করা হয়েছে। তারা চেয়েছে যে আমাদের তিন দেশের মধ্যে যাতে একটা ইকোনমিক ডোর তৈরি করা হয়, যাতে করে বাংলাদেশের সাথে চায়না সরাসরি বিজনেস হয়। এবং সরাসরি বিজনেস মানে অবশ্যই সেটা মায়ানমারের সাথে বাংলাদেশের ইকোনমিক ডোর যদি তৈরি হয় সেটা কার্যকর হবে। কিন্তু এই ইকোনমিক ডোর নিয়ে, করিডোর দেওয়া নিয়ে, ডোর মানে করিডোর দেওয়া, এই করিডোর দেওয়া নিয়ে এর আগেও বহুবার কথা হয়েছিল। খালেদা জিয়ার সরকার যখন আগে ছিল 2001 সালে, তখনও আপনার লুকিস্ট পলিসির অংশ হিসাবে বাংলাদেশ চেয়েছিল একটা ইকোনমিক এই করিডোর এখানে তৈরি করার জন্য, তার সাথে যাতে করে কুনমিনের সঙ্গে বাংলাদেশের সরাসরি যোগাযোগ হয়, এবং কারণ সেটা সবচেয়ে কাছের হয়। কিন্তু ওই উদ্যোগ আর মানে আলোর মুখ দেখেনি। এবার কতটা আলোর মুখ দেখবে আমি জানি না, কারণ চায়না নিজেরাই প্রস্তাব করেছে। আবার বাংলাদেশের তরফ থেকে এখনো এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলা হয়নি। তো এগুলোই হচ্ছে মূল বিষয় ছিল। আর বাংলাদেশের তিস্তার ইস্যুতে তারা তো সহযোগিতার কথা বলেছে। তারা অলরেডি এটাকে কি বলে, গ্রাউন্ডে পরীক্ষা করা যে বিষয়টা সেটা করেছে। এখন সহযোগিতা কতটা আশা করা যায় জানি না। শুধু তিস্তা নয়, তিস্তা সহ অন্যান্য আহ, নদীর ক্ষেত্র, আহ, নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করার কথা বলা হয়েছে। তিস্তার ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ সেটা ফারাক্কার নিচে। এবং এটা এটা নিয়ে বাংলাদেশ একটা বড় ধরনের স্বপ্ন দেখছে যে এরকম একটা বড় প্রজেক্ট যদি বাস্তবায়ন করতে পারে, তাহলে বাংলাদেশের বহু অঞ্চল আপনার আহ শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাবে, পাশাপাশি কৃষিক্ষেত্রে একটা বিপ্লব আসবে। জি। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমি একটা ঠিক পলিটিক্স অথবা এই ধরনের ঘটনার বাইরে অনেকটা ব্যক্তিগত একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই। যে এই বিশ্বকাপটা এখন মোটামুটি চলছে, আমার ধারণা রাত জেগে আপনিও খেলা দেখছেন কিনা জানি না, টাইমিংটা আমাদের জন্য খুবই একটা হয়ে গেছে। হ্যাঁ, তারপরেও এই বিশ্বকাপ এখন পর্যন্ত যা দেখছেন, প্রথম পর্যায়ের খেলা প্রায় শেষ, গ্রুপ পর্যায়ের খেলা। আমার দুটো প্রশ্ন আপনার কাছে, যে কেমন লাগছে, এবং আপনার কোনো ফেভারিট দল আছে কিনা, সেই দলের পারফরমেন্স নিয়ে কিছু বলবেন। আমার আমি ভেরি ফ্র্যাঙ্কলি আমি খুব সিরিয়াসলি খেলা দেখছি না এই জন্য যে টাইমটা খুবই মানে উল্টাপাল্টা। এইটা হয়তো গ্রুপ পর্বের খেলা শেষ হলে পরবর্তী পর্যায়গুলো দেখতে পারবো। আর আমার এমবাপ্পে খুব পছন্দের, একটা ইয়াং তেজি প্লেয়ার। তো এমবাপ্পের জন্য আমি চায়নাকে, ফ্রান্সকে সাপোর্ট করছিলাম গত বছর থেকে। আর এর আগে আমি জার্মানিকে সাপোর্ট করেছিলাম 3 বার। জার্মানিও ভালো করেছে। আর তার অনেক আগে যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, বা তারও পরে ব্রাজিলকে সাপোর্ট করতাম। তো ব্রাজিল আমাকে খুব হতাশ করেছে। আমি ব্রাজিলকে নিয়ে এখন আর, মানে নেইমার ভালো খেলে, সেটা একটা ভালো বিষয়, কিন্তু আমি ব্রাজিলকে এখন আর ওইভাবে মানে করি না। মনের গহীনে একটা টান আছে, কিন্তু ওইভাবে আর প্রিয় দল নয়। এখন প্রিয় দল বলতে কোনোটাই না। তবে এমবাপ্পের জন্য ফ্রান্সের প্রতি আমার একটু ভালোবাসা জন্মেছে। আর আর যে যে ধরুন ব্রাজিল হলে আর্জেন্টিনার ভালো খেলায় যাদের মন জ্বলে, আমার ওইরকম জ্বলে না। মজা করি, কিন্তু তার মানে এই নয় যে আমি আর্জেন্টিনার বিরোধী। আমি আর্জেন্টিনা, মেসির সাথে তো কারো তুলনাই হয় না। সো, Alright. এবং বাংলাদেশের লোকজনও এত ক্রেজি মেসির খেলার জন্য। তো সেদিক থেকে আমার মনে হয় যে আহ বাংলাদেশে তো দুই পার্টি হয়ে আছে অলরেডি। আমার পার্টি হয়তো মেসি, এমবাপ্পের পার্টি বোধহয় হয়তো কম আছে। তারপর আমি চাই যে ফ্রান্স এবার বিশ্বকাপটা জিতুক। আর বাংলাদেশের বেশিরভাগ লোক যেহেতু আর্জেন্টিনাকে চাচ্ছে, আহ
তারাও, এবং আর্জেন্টিনা ব্রাজিল, এই দুইটাও যদি সফল হয়, মোট কথা হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল জার্মানি ফ্রান্স, এই 4 দলের মধ্যে যদি যে কেউ জিতে আমি খুশি হব। ইভেন পর্তুগাল জিতলেও খুশি, কারণ CS7 তার শেষ বেলায় যদি একটা কাপ নিতে পারে তার জন্য একটা গৌরবের হবে। এর বাইরে না, এর বাইরে অন্য দলগুলোর খেলা ওইভাবে আগ্রহী না আমি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। প্রিয় দর্শক, আপনারা অনেক কিছু শুনলেন আনিস আলমগীরের কাছে। রাজনীতি নিয়ে শুনলেন, আমাদের কূটনীতি নিয়ে শুনলেন, এবং ওনার এক সময়কার ওনার বড় ভাই হিসেবে, ওনার এলাকার বড় ভাই ডক্টর ইউনূস সম্পর্কে শুনলেন। আপনাদের কেমন লাগলো জানাবেন। বিশ্বকাপে ফুটবল দেখেন, রাত জেগে দেখেন। আমিও রাত জেগে দেখতে যাই, একটু ঝামেলা পড়ে যায়, সকালে ঝিমুনি আসে, তারপর দেখছি, কারণ আমাদের বিনোদন তো এখানেই। তবে আমি একটা জিনিস খুব বেশ কৌতূহল নিয়ে লক্ষ্য করলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এগুলো গিয়েছিল, তারপরে ভেবেছিলাম যে না, আর না। কিন্তু ইন্টারেস্টিং হলো কি জানেন, একটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমি জীবনে যত বছর সাংবাদিকতা করেছি, এই সাংবাদিকতা জীবনে আমি দীর্ঘদিন রিপোর্টার ছিলাম। আমি যত রিপোর্ট করেছি, সেই রিপোর্টের সিংহভাগ রিপোর্টই ছিল, মানে আমার তো মনে হয় 70 ভাগেরও বেশি রিপোর্ট ছিল এই ডাক্তার, স্বাস্থ্য ব্যবস্থা, ওষুধ, হাসপাতাল, এগুলো নিয়ে। এবং ডাক্তারদের নিয়ে যে রিপোর্টগুলি করেছি, সেগুলো ডাক্তারদের নানা রকম বঞ্চনা, প্রশাসনিক বঞ্চনা, ক্যাডারগত বঞ্চনা, এগুলো নিয়ে বেশি রিপোর্ট করেছি। যা হোক, তারপরেও ভুল বুঝাবুঝি হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলবো না আজকে। কিন্তু আজকে আমি 2জন ডাক্তারকে নিয়ে কথা বলবো, এবং এদের একজনকে নিয়ে গতকালকে একটু বলেছিলাম। সেটা হলো যে আইনের শাসন কাকে বলে আসলে। বগুড়ার খুব পরিচিত এবং বিখ্যাত একজন ডাক্তার, ডাক্তার মিশু নামে যাকে সবাই চেনেন, যার আসল নাম ডাক্তার সামির হোসেন মিশু, তাকে একটা বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এটা নিয়ে গতকালকে আমি কথা বলেছিলাম যে এটা কিভাবে হয়, 2024-এর মামলায় ওনাকে গ্রেপ্তার করতে হলো কেন, ওনার কি অপরাধ ছিল। সম্ভবত অপরাধ ছিল, উনি আওয়ামীপন্থী একজন ডাক্তার ছিলেন। মানে ডাক্তারদের তো অনেকগুলি সংগঠন আছে, একটা বিএনপিপন্থী, জামাতপন্থী, জাসদপন্থী, মানে বামপন্থী, আবার আওয়ামীপন্থীও আছে। এবং এই অপরাধে 2024-এ সে গণ আন্দোলনের সময় যে ঘটনা প্রবাহ, সেই ঘটনা প্রবাহকে নিয়ে তার উপর মামলা করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অভিযোগটা হলো মোহাম্মদ আরাফ নামে একজন লোক, যিনি দাবি করেছেন যে ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে থাকার সময় অনেকে, তাদের মধ্যে শেষ হওয়ার অনেকে আহত হয়েছে, এবং আহতদের নিয়ে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়া হয়েছে। এবং সেখানে তখন আউটডোরে এই ডাক্তার মিশু ছিলেন, এবং উনি এই আহতদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। এই জন্য তার বিরুদ্ধে এতদিন পরে তার মনে হয়েছে একটা মামলা করা দরকার, মামলা করেছেন। এবং সেই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য একটা অনুষ্ঠানে ছিলেন, একটা জন্মদিনের অনুষ্ঠানে ছিলেন, সেখান থেকে ধরে নিয়ে যেয়ে মামলা করা হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, আদালতে হাজির করা হয়েছে। আদালত জামিন দেয়নি এবং উনি এখন কারাগারে আছেন। ডাক্তার মিশু গরিবের ডাক্তার হিসেবে বগুড়ায় খুবই পরিচিত লোক। গরিবের ডাক্তার এই অর্থে, ওনার কাছে যে যদি কেউ বলে আমার টাকা নাই, উনি বিনা পয়সায় তার রোগীটাকে দেখেন, এবং ওনাকে অত্যন্ত ভালো মানুষ হিসেবে সবাই চেনেন। এখন তাকে ধরে নেওয়া যাওয়া হলো, কোনো ডাক্তার কিন্তু এর প্রতিবাদ করেনি। ভেরি ইন্টারেস্টিং। এই যে ডাক্তারদের এত এত সংগঠনে এত এত বড় বড় নেতা আছেন, কেউ প্রতিবাদ করেনি, কেউ একটা মিছিল করেনি। আমার বিরুদ্ধে কিন্তু মিছিল হয়েছিল, আমার বিরুদ্ধে মানববন্ধন হয়েছিল। ঠিক আছে, আমি খারাপ লোক, ডাক্তার মিশুর তো আপনাদের প্রফেশনের একজন লোক, কই তার ব্যাপারে তো আপনারা মাঠে নামলেন না। একজন নেমেছে। কে নেমেছে জানেন? দেশের বাইরে প্যারিসে থাকা ডাক্তার পিনাকি ভট্টাচার্য, তিনি নেমেছেন।
এবং তিনি বলেছেন যে মিশুর সঙ্গে, মিশু তার বন্ধু, এটা বলেছেন, মিশু তার খুব ক্লোজ বন্ধু, কিন্তু পাশাপাশি উনি এটাও বলেছেন মিশুর সঙ্গে তার রাজনৈতিক কোনো মিল নাই। মিশু ভিন্ন একটা রাজনীতি করে, মিশু যে রাজনীতি করেন পিনাকি তার সম্পূর্ণ বিপরীত রাজনীতি করেন, এই জায়গায় তাদের কোনো মিল নেই। কিন্তু পিনাকি এটা নিয়ে দুইটা পোস্ট দিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে, এবং সেখানে উনি বলেছেন যে মিশু কিভাবে অন্যায়ের শিকার হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, এবং তাকে মিথ্যা মামলা করা হয়েছে, তার কাছে টাকা চাওয়া হয়েছিল, টাকা দেননি বলে ওনার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং পিনাকির পোস্টগুলো আপনারা পড়তে পারেন। দেখেন, ডক্টর পিনাকির সঙ্গে কিন্তু আমার বহু বাহাস হয়েছে, বিভিন্ন বিষয় নিয়ে আমার সঙ্গে তার তর্ক হয়েছে। মানে উনি ওনার মতো বলেছেন, আমি তার জবাব দিয়েছি, এবং এগুলোর মধ্যে কিছু অশালীন শব্দ উনি তো প্রায়ই ব্যবহার করেন, আমার সম্বন্ধে উনি উচ্চারণও করেছেন। কিন্তু আমি কিন্তু সবসময় বলেছি ওনার ব্যাপারে কিন্তু আমার কোনো ক্ষোভ নাই ভাই, যার যা মনে হবে সে তা বলবে, তার চিন্তার কথা বলবে, সবার তো প্রকাশভঙ্গি একরকম হবে না। কিন্তু আমি এই জায়গাটাতে এই মিশুকে নিয়ে, ডাক্তার মিশুকে নিয়ে, ওনার বন্ধু মিশুকে নিয়ে পিনাকি ভট্টাচার্যের বিশাল দুইটা পোস্ট আমি পড়েছি, এবং আমার কাছে ওনার জন্য মনে হয়েছে যে এই ফিলিংসটা আর কোনো ডাক্তারের মধ্যে কেন আসলো না? আমাদের ডাক্তারদের কি বিবেক বুদ্ধির লোপ পেয়ে গেছে? ওনারা কি ওনাদের প্র্যাকটিস নিয়ে এত ব্যস্ত হয়ে পড়েছেন যে একটা প্রতিবাদ করতে গেলে যতটুকু সময় যাবে অতটুকু সময় ওনারা দিতে পারবেন না ওনাদের স্বজাতির একজন লোকের জন্য? আমি আসলে হতাশ হয়েছি। তবে একটা পিনাকি ভট্টাচার্যের একটা ব্যাপার নিয়ে আমার একটা আপত্তি আছে, সেটা হলো, দেখেন উনি যেটা বলেছেন যে ওনাকে একটা ভুয়া মামলায় জড়ানো হয়েছে। আমি পিনাকি বাবুকে জিজ্ঞাসা করি, জানতে চাই, ভাই এই ধরনের মামলা কি বাংলাদেশে এটাই প্রথম? এটাই প্রথম না, এ ধরনের মামলা হাজার হাজার আছে। সেই মামলাগুলি নিয়ে আপনি কিছু বলেন। আপনার বন্ধু যদি ধরা না পড়তো তাহলে তো এই কথাগুলি আপনি বলতেন না। আপনি বন্ধুর জন্য বলেছেন, করেছেন, এটা কিন্তু আমি এইভাবে দেখি না। আমি দেখি আপনি একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, ওই অন্যায়ের শিকার ওই লোকটা আপনার বন্ধু না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনিও বন্ধুত্বের কারণে করেছেন, আমি হ্যাপি, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার মূল লক্ষ্যটা কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা, সেই জায়গাটা আপনি টাচ করেছেন, এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি এটাও বলছি, এরকম সংখ্যা কত হবে বলেন আপনি? কত অসহায় নিরীহ কিছু জানে না, বোঝে না, তাদেরকে নিয়ে ঢুকে দেওয়া হয়েছে মামলায়। এবং যত মামলা এখন হচ্ছে, মানে অন্য একটা ঘটনা, সে অপরাধী হয়তো হতেও পারে, তাকে ধরেছে 2 বছর আগে একটা মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে পুরনো মামলায় ঢুকিয়ে দেওয়ার প্রবণতা, এটাকে কি আমরা আইনের শাসন বলবো? এবং এই আইনের যে অপশাসন, আইনের নামে যে অপশাসন, এক্ষেত্রে আমি ডাক্তার পিনাকি ভট্টাচার্যের ভূমিকা কামনা করছি, প্রত্যাশা করছি। আমি বলেছিলাম 2জন ডাক্তার নিয়ে কথা বলবো, আরেকজন ডাক্তার নিয়ে কথা বলি। তিনি হচ্ছেন ডক্টর ABM আবদুল্লাহ, প্রফেসর ডক্টর ABM আবদুল্লাহ। উনি এমিরেটাস প্রফেসর ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, এবং সেটা বেশ মানে আপনার শেখ হাসিনা সরকারের শেষ দিকে উনি এই পদ ওনাকে দেওয়া হয়েছিল। এটা একটা সম্মানজনক পদ। এমিরেটাস অধ্যাপক কিন্তু কারো চাকরি মেয়াদ শেষ হয়ে গেলে, চাকরি জীবন শেষ হয়ে গেলে সম্মানসূচক তাকে এই দায়িত্বটা দেওয়া হয়, তাকে একটা বসার জায়গা দেওয়া হয়, তাকে কিছু ক্লাস নেওয়ার জন্য অনুরোধ করা হয়। উনি চাইলে কিছু ক্লাস নিতে পারেন, কিছু গবেষণা করতে পারেন, এগুলো করার জন্য ওনাকে একটা সুযোগ দেওয়া হয়। মেডিকেল ডাক্তারদের মধ্যে, মানে আপনার মেডিকেল সায়েন্সের দিক দিয়ে আমি বিবেচনা করি, আমি জানি না অন্য ডাক্তাররা কী বলবেন, আমি তো কিছু কিছু খবর টবর রাখি ডাক্তারদের। বাংলাদেশে যদি একজন ডাক্তারকে এমিরেটাস অধ্যাপকের পদ দেওয়া যায়, তিনি নিঃসন্দেহে ডক্টর ABM আবদুল্লাহ। ডক্টর ABM আবদুল্লাহর প্রকাশনা, মেডিসিনের উপরে লেখা ওনার বই, দেশে বিদেশে পাঠ্য বই, ওটা আজকে থেকে না, কিন্তু আরও অনেক বছর আগে থেকে। এই আওয়ামী লীগ সরকার যে 2009 ক্ষমতা এসেছে, তারও আগে থেকে প্রফেসর ABM আবদুল্লাহর বই স্টুডেন্টরা পাঠ্য বই হিসেবে পড়ে, MBBS স্টুডেন্টরা পড়েন। ওনার দেশে বিদেশে অনেকগুলি প্রকাশনা, ওনার গ্রন্থের সঙ্গে প্রায় 10-12টা। এমন একজন লোককে
এমিরেটাস অধ্যাপক পদে নিয়োগ দিয়ে, যারাই দেখ, সেটা হাসিনা দেখ, সেটা এরশাদ দেখ, সেটা যে কেউ দেখ, কিন্তু এটা কিন্তু যোগ্য লোককেই দেওয়া হয়েছিল। সেই পদটা আজকে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় তার সেই এমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগটাকে বাতিল করেছে। কেবল বাতিল করে শেষ করেনি, সেই সঙ্গে বলেছে যে তার সেই সময়ে সে যে বেতনটা পেয়েছে, এই বেতনটা তাকে বিশ্ববিদ্যালয়কে ফেরত দিতে হবে। এ নিয়ে প্রফেসর আবদুল্লাহর একটা প্রতিক্রিয়াও দেখলাম। ওনার প্রতিক্রিয়া দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে উনি এত আহত হয়েছেন, মানে ওনার অনেক ছাত্র দেশের বড় বড় প্রফেসর, ওনার অনেক ছাত্র, এবং বিশ্বাস করেন আমি এ যাবৎকালে কখনো কোনো দিন প্রফেসর ABM আবদুল্লাহর ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমি কোনো চিকিৎসক কিংবা অন্য কারোর মুখে শুনিনি, এই পর্যন্ত শুনিনি ভাই। বাংলাদেশে যদি একজন ঋষিতুল্য ডাক্তার থেকে থাকেন তা এটা এই প্রফেসর ABM আবদুল্লাহ। আমি যখন ডাক্তারদের সম্পর্কে একটা মন্তব্য করেছিলাম, আমাকে অনেকে বলেছিলেন, আমারই একজন পরিচিত, উনিও একজন ডাক্তার প্রফেসর, উনি আমাকে বলেছিলেন আপনি যেটা বললেন, আপনার কাছে গিয়ে এটা বলার সময় একবার প্রফেসর ABM আবদুল্লাহর চেহারাটা মনে ভাসেনি। বিশেষ করে আমি লজ্জা পেয়েছিলাম, আমি বলেছিলাম ভাই আমি তো ঢালাওভাবে সবাইকে বলিনি, আমি কাউকে কাউকে বলেছিলাম, কিন্তু তারপরেও আমার বলাটা ওইভাবে শব্দটা উচ্চারণ করা ঠিক হয়নি, এটা আমি স্বীকার করেছিলাম। কিন্তু পাশাপাশি আমি এটাও বলেছিলাম, দেখুন প্রফেসর ABM আবদুল্লাহ হলো উদাহরণযোগ্য একজন মানুষ, তো তাকে অপমান করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কী অর্জন করলো আমি এটা এখনও বুঝতে পারি না। এবং আমি এটাও বলবো, হ্যাঁ ঠিক আছে ওনার অপরাধ নিশ্চয়ই একটা ছিল, উনি ওই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। এখন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হওয়া যদি অপরাধ হয়, দেশে এখনও একজন প্রধানমন্ত্রী আছেন, তারও একজন ব্যক্তিগত চিকিৎসক থাকবেন, সরকার পরিবর্তন হলে কি তিনিও অপমানিত হবেন? তাহলে তো কেউ ব্যক্তিগত চিকিৎসক হতে যাবেন না, ধান্দাবাজার যাবেন, আর কেউ যাবেন না। ওই সময়ে কিন্তু এই শেখ হাসিনার আমলে খালেদা জিয়ারও একজন ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, ডক্টর AJM জাহিদ হোসেন, উনি এখন মন্ত্রী পদে আছেন। কই তখন তো ওনাকে অপমান করা হয়নি এভাবে? ওনাকে কি বলা হয়েছিল যে তুমি বাংলাদেশে প্র্যাকটিস করতে পারবো? উনি তো দুইটা বড় বড় হাসপাতালে প্র্যাকটিস করতেন, ল্যাব এইডে প্র্যাকটিস করতেন, ইবনে সিনায় প্র্যাকটিস করতেন। ওনাকে প্র্যাকটিস থামিয়ে দেওয়া হয়েছিল? ওনাকে কোনো মব করা হয়েছিল? উনি তখন মন্ত্রীও হয়েছেন। তো এই বিষয়গুলি ডক্টর জাহিদ হোসেন কি দেখেন না যে ওনাদের একজন টিচারকে কীভাবে অপমান করা হলো? হতে পারে ভিন্ন মতের, হতে পারে একজন আওয়ামী লীগ করবে, একজন জামাত করবে, একজন জাসদ করবে, একজন অন্য কোনো বাম দল করবে, হতেই পারে, এটা তো ব্যক্তিগত ব্যাপার। ডক্টর ABM আবদুল্লাহ উনি ওনার চিকিৎসা জীবনে, ওনার প্রফেশনাল লাইফে, চাকরি জীবনে উনি কাউকে দলীয় কারণে কারোর সঙ্গে দুর্ব্যবহার, আমার মনে হয় আমাদের সবার পরিচিত মুখ, যার নামটি একটা ডেজিগনেশন, মেহের আফরোজ শাওন। শাওন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং নিশ্চয়ই অসংখ্য দিন বা দীর্ঘ দিন আপনাকে একটা অনিশ্চয়তার মধ্য দিয়ে এই বাংলাদেশে থাকতে হয়েছে এবং এখনো আছেন নানান ধরনের প্রতিবন্ধকতা মোকাবেলা করে। আপনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে, হত্যা চেষ্টার অভিযোগে মামলা, পারিবারিক কাউকে কাউকে দিয়ে ইন্টেনশনালি মামলা করানো। কি মনে করেন নিজেকে কতটা সন্ত্রাসী মনে করেন? সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে, তখন আমি এটা নিয়ে একটু পড়াশোনা করবার চেষ্টা করলাম। এর আগে আমি আসলে সন্ত্রাস বিরোধী আইনের মধ্যে কি কি আছে আমি জানতাম না। একজন সচেতন নাগরিক হতে হলে ওগুলো আমার জানা দরকার ছিল। হয়তোবা মামলাটা হয়ে ভালো হয়েছে, আমি সচেতন হতে পেরেছি যে সন্ত্রাস বিরোধী আইনে আসলে কিভাবে মামলা হয়। তো সেই মামলাতে আমার বিরুদ্ধে যা যা এলিগেশন বা যে যে অপরাধ সংঘটিত হয়েছে আমার দ্বারা বলা হচ্ছে, সেগুলো আসলে এটা একটা ছোট বাচ্চা বুঝতে পারে। তবে আমি মনে করি যে যেই কাজটা আমি করছি বা যেই কাজের জন্য আসলে আমার প্রতি একটি শ্রেণীর মানুষের অপছন্দ, ঘৃণা, সমালোচনা করতে না পেরে আমার পারিবারিক জীবন নিয়ে টানা
বা আমার বৈবাহিক সম্পর্ক নিয়ে টানা যেই কাজটির জন্য, সেই কাজটাকে আসলে সন্ত্রাস বিরোধী বলা যায় না। যেই বাক স্বাধীনতা বা আমার যা বলবার সেটি বলবার স্বাধীনতা, সেটা নিয়েই আমি শুনেছিলাম আন্দোলনটা নাকি হয়েছে। তো আমি আসলে আমার কথাটুকু বলতে চেয়েছিলাম এবং আমি এখনো আমার কথাটুকু বলবার চেষ্টা করি। তো এটাকে যদি সন্ত্রাসী বলা হয় তাহলে হয়তো আমি বাক সন্ত্রাসী। আমি যেটাকে আমার অন্যায় মনে হয় সেটাকে আমি অন্যায় বলি। সেটাকে যদি সন্ত্রাসী বলতে চায় কেউ, তাহলে হতে পারে আমি অন্যায়ের বিরুদ্ধে বাক সন্ত্রাসী। যে জঙ্গি শাসন, সেই জঙ্গি শাসনের তো অনেকে এই ধরনের হামলা মামলার শিকার হয়েছেন, পুরো বাংলাদেশে আক্রান্ত হয়েছে। আমি যদি মানে পার্সোনালি আপনার ক্ষেত্রে জিজ্ঞেস করি যে আপনার উপরে এই পরিমাণ ক্ষোভটা কেন ছিল উগ্রবাদীদের কিংবা ডক্টর ইউনূস সরকারের কোনো কোনো উপদেষ্টার, কেন এই ধরনের ক্ষোভ ছিল যে বেশ কয়েকটি মামলায় আপনাকে জড়াতে হলো? দেখুন, আমি যে শুধুমাত্র 5ই আগস্ট পরবর্তী বিভিন্ন সময়ে আমার যখন কোনো অন্যায় হচ্ছে বলে মনে হয়েছে, তখন যে শুধু আমি কথা বলেছি বা অন্যায়কে তুলে ধরেছি বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তেমনটি কিন্তু না। আহ, হয় কি, এখন অনেকে আমার পোস্টগুলো ফলো করে দেখে মনে করে আমি ইদানিং কথা বলছি। আমি কিন্তু এর হুম। আগেও কথা বলেছি বিভিন্ন সময়ে। এবং মানুষের বয়সের সাথে বা বা সময়ের পরিবর্তনের সাথে মানুষের সচেতনতা বৃদ্ধি পায়। তো আমি যখন যদি বলি যে আহ, আমার যখন 30 বা আমার যখন 20, তখন আমি অতটা রাজনৈতিক বা দেশের নাগরিক হিসেবে অত সচেতন ভাবে চিন্তা করতাম না। ভালো লাগতো, খারাপ লাগতো, জাস্ট দুটি ভাগ। কিন্তু যখন থেকে আমি আসলে মনে করি যে আমি সচেতন হতে শুরু করেছি 2006, 2005 এর পরবর্তী যে সময়গুলোতে, তখন আমার যখন নারীদের বিরুদ্ধে কোনো অন্যায় হয়েছে বলে আমার মনে হয়েছে আমি তখন কথা বলেছি। নারী ফুটবলারের বিরুদ্ধে যখন কোনো অন্যায় হয়েছে, যখন কোনো ধর্ষণ হয়েছে, যখন কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, যখন আবরার হত্যাকাণ্ড হয়েছে, তখন আমি কথা বলেছি। যখন তনু হত্যাকাণ্ড হয়েছে, তখন আমি বিচারের জন্য কথা বলেছি। 2018-তে যখন নিরাপদ সড়কের জন্য ছাত্রছাত্রীরা যখন রাস্তায় নেমেছিল নিরাপদ সড়কের আন্দোলন করতে, আমি তার ছাত্রদের সাথে কিন্তু আমি নিজে রাস্তায় নেমেছি। আমি তাদের আচ্ছা। সাথে বসে আমি নিরাপদ সড়কের জন্য আমি তখন প্রচুর লিখেছি এবং আমি তাদের সাথে বসে ব্যানার ফেস্টুন বানিয়ে আমি আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছি। তো ওই সময়টিতে আসলে হয়তোবা ওনাদের মনে হচ্ছিল, যারা এখন অপছন্দ করছেন, ওনাদের পক্ষে যাচ্ছিল। আহ, রাইট। যখনই ওনাদের বিপক্ষে চলে গেল বা যখন ওনারা ভাবলেন যে এই কথাগুলি ওনাদের পছন্দ হচ্ছে না, কেন পছন্দ হচ্ছে না সেটা আপনিও জানেন, আমিও জানি। তারপরেও আমি যদি বলতে চাই যে অন্য অনেক সাধারণ মানুষের মধ্যে আমিও মানে মতো আমিও হয়তো বা একটু ভালো কিছু হবার আশায় ছিলাম। মেটিকুলাস ডিজাইন বলতে যেই জিনিসটা বোঝানো হয়, বা প্ল্যান্ড, একটা ডিটেইল প্ল্যান যেটা আমরা আসলে প্রফেসর ইউনুসের মুখ থেকে আমরা শুনলাম। সেই উনি যখন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে। বসে একটি অনুষ্ঠানে যখন বললেন, হ্যাঁ, তার আগ থেকে যে একেবারেই বুঝতে পারছিলাম তা না, জুলাইয়ের শেষ ভাগে একটু একটু বুঝতে পারছিলাম যে এটা কোনো আহ, সংঘবদ্ধ একটি আন্দোলন, এটা কোনো কোটা আন্দোলন না, এটা আসলেই সংঘবদ্ধ ভাবে দীর্ঘ 50 বছর যারা আসলে দেশটাকে যারা স্বাধীন হতে দিতে চায়নি, এটা যে তাদের আন্দোলন, এটা আমি আসলে 5ই আগস্টের আগেই যখন বুঝতে পেরেছিলাম মনটা ছোট হয়েছিল। কিন্তু তারপরও একটা মানুষ কিন্তু একটু হলেও স্বপ্ন দেখে যে ডক্টর ইউনুস বা প্রফেসর ইউনুস আসলে কতটুকুন কি করতে পারেন। তো খুব আশা ছিল, এটা যেমন বলবো না, কিন্তু এতটা নিরাশা ছিল না। আমার কাছে ওনাকে মনে হয়েছে উনি সরাসরি মুক্তিযুদ্ধকে 24কে মুখোমুখি দাঁড়া করিয়েছেন এবং উনি সরাসরি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা আছে উনি তাদের পক্ষে দাঁড়িয়েছেন। আমার সেটাই মনে হয়েছে তখন, বা এখনো মনে হয়। কিন্তু যখন রক্তপাত ঘটছিল, একের পর এক মানুষ নিহত হচ্ছিল, 5 আগস্টের আগের কথা বলছি আমি, আহ, তখন কি আপনার মনে হয়নি যে এইগুলোর প্রতিবাদ করা উচিত? এই যে মৃত্যু বা হত্যাকাণ্ডগুলো ঘটছে সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত? তখন কি কোনো ধরনের লেখা দিয়েছেন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা? হ্যাঁ, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আম, তখনও আমি বলেছিলাম যে এগুলোর মৃত্যুগুলো হওয়া উচিত না। কিন্তু তারপরেও
যারই মৃত্যু হোক, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, এটা আমরা বলি, এটা আমরা মানি, এবং বলি শুধু না, আমি 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 মনে করি না যে কেউ কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বা মৃত্যু চায়, এটা আমার মনে হয় না। কিন্তু দেখেন, এখন দিনের আলোর মতো পরিষ্কার যে কিছু কিছু মৃত্যু, আমি আমি অনেক যখন ছোট ছিলাম তখন একটি কথা শুনতাম, বুঝতাম না বিষয়টা কি। আমাকে 24 আমাকে হাড়ে হাড়ে শিখিয়েছে যে লাশের রাজনীতি বিষয়টা আসলে কি। এটা আমি সবসময় শুনে এসেছি যে লাশের রাজনীতি, রাজনীতিতে নাকি লাশ প্রয়োজন হয়। এটা আমি একদম ভালো মতো বুঝতে পেরেছি যে আসলেই এই ধরনের একটা মেটিকুলাস ডিজাইনে আসলে লাশের প্রয়োজন হয়, এবং কাদের সেই প্রয়োজন ছিল সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। কিন্তু প্রথম দিকে কি এই ম্যাটিকুলাস ডিজাইন গুলো আপনার সামনে কি একেবারে স্বচ্ছ ছিল যে একটা সব পরিকল্পনার মধ্য দিয়ে এগুলো না, ঘটছে? প্রথমে একটা বিভ্রান্তির মধ্যে ছিলেন? আমি অবশ্যই জুলাইয়ের শুরুর দিকে যখন এগুলো নিয়ে শুরু হয়েছে তখন আমি একটু হুম, বিভ্রান্তির মধ্যে ছিলাম। হুম, 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 মানে হুম। সাধারণ মানুষের মধ্যে অনেকেই শোনা কথায় বিশ্বাস করে। তখন একটি গুজব, একদম মানে আমার এখন বলতে একটু হাসি পায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা হচ্ছে, আপনারা সবাই আসুন, অনেক মানুষ খুঁজে পাচ্ছে না, ছাত্রছাত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, শত শত লাশ। এই যে একটা গুজব, এটা অনেক মানুষ তখন বিশ্বাস করেছে। হ্যাঁ, যে শত শত মানুষ, শত শত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হুম, গণহত্যা হুম, হচ্ছে। এই গুজবগুলো আমি বুঝতে পেরেছিলাম যে এগুলো গুজব। তো এখন যারা বিশ্বাস করে, আমি অনেককে, আমি আমার আমার যারা বন্ধু, যারা আসলে কোনো বিশেষ মহলের না, যারা আসলে এই গুজবগুলো বিশ্বাস করে, আমি আমি তাদেরকে আমি আসলে বোঝানোর চেষ্টা করেছি যে প্রমাণ ছাড়া আসলে কোনো আহ, একটি লিঙ্ক শেয়ার দিয়ে দেওয়া, এটা কিন্তু খুব, এটা কোনো exactly, একটা cross check না করে। রেসপন্সিবল কাজ না, এটা খুব হুম, 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 দায়িত্বহীনতার পরিচয়। একটি হুম, ভুল হুম, হুম। খবরকে শেয়ার দেওয়া বা একটি ভুল খবরকে প্রচার করা, একটি পুরনো ছবিকে এখনকার ছবি বলে প্রচার করা, অন্ধকার এর মধ্যে কিছু চিৎকার, কিছু দৌড়াদৌড়ির শব্দ দিয়ে, দেখেন এগুলো তো আমরা সিনেমাতে বানাই, এই ধরনের শব্দ দিয়ে বলা যে অমুক জায়গায় গণহত্যা হচ্ছে, আম, সবাই হিন্দিতে কথা বলছে, পুলিশ অনেক, সবাইকে হিন্দিতে কথা বলতে শোনা যাচ্ছে, ঢাকার রাস্তায় খালি হিন্দিতে কথা লাশের বলা পুলিশ তল্লাশ। দেখা যাচ্ছে। হ্যাঁ, হুম, হুম। এগুলো যে আসলে বানোয়াট, এগুলো আমি অনেককে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তারা তখন বোঝেননি, কিন্তু এখন তারা বলেন যে উম, এত বড় চক্রান্ত হচ্ছে, এটা তো বুঝতে পারিনি। আহ, আপনার পার্সোনাল লাইফে যেমন অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছেন, পার্সোনাল এবং এই যে মামলা টামলা এই সব দিক থেকে হুম। আমি বলছি, এ তো আপনার ব্যক্তি জীবনেও প্রভাব ফেলেছে, আপনার সন্তানদের উপরেও প্রভাব ফেলেছে, সেই অর্থে বলছি। কিন্তু পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে, আমি শুরুতে যেটা বলছিলাম। এবং সেই আক্রান্তের একটি বিশেষ পর্ব হচ্ছে আমাদের সংস্কৃতির উপরে, আমাদের হাজার বছর সংস্কৃতির উপর হামলা। যাত্রা শিল্প থেকে শুরু করে নাটক, সঙ্গীত, মাজার সংস্কৃতি, সবকিছুর উপর হামলা। আপনার কি মনে হয় যে ডক্টর ইউনূসের যে 2 বছরের জঙ্গি শাসন, সেই যে ধারাবাহিকতা তখন চলছে, সেটি এখনো অব্যাহত রয়েছে? দেখুন, মানে পুরো দেশের সংস্কৃতির উপরে হামলা, পুরো দেশের হুম, আসলে যে জন্ম, সেই জন্মের ইতিহাসের উপরে হামলা। তো আসলে একটা দেশের জন্মের ইতিহাসের চেয়ে বড় তো আর কিছু হতে পারে না। সংস্কৃতি বা একটা দেশের যেই বাঙালিয়ানার যে পরিচয় বলেন, নারীদের উপরে যেভাবে অত্যাচার, মানে অত্যাচার বলবো না, যেরকম ভাবে তাদের উপরে আম, আক্রমণ হয়েছে, সেই আক্রমণ এগুলো তো অনেক পরে। তো আমার সবচেয়ে যে জায়গাটা খারাপ লেগেছে যে একটি দেশের জন্ম ইতিহাসের উপর প্রথম আক্রমণ হয়েছে। হুম, এবং হ্যাঁ, এখন হয়তো বা আগে যেমন সংঘবদ্ধ যে মবটা হতো, হ্যাঁ, আমি তো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, আমি খুব খুব অল্প ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু মানে আমি আমার জায়গা থেকে অনেক, আমার কাছে মনে হয় যে অনেক বেশি। কারণ যে যিনি ব্যথা পান, তিনি সেই ব্যথার কষ্টটা বোঝেন বা মর্মটা বোঝেন। কিন্তু যারা আমার চেয়ে বেশি ব্যথিত, যারা আমার চেয়ে বেশি অত্যাচারিত হয়েছে, যারা বিভিন্ন গ্রামে গঞ্জে, যারা নিজের বাড়িতে থাকতে পারিনি, আমিও একটা বড় সময় আমি নিজের বাড়িতে থাকতে পারিনি, হুম, আমাকে হুম। ঘরের বাইরে আত্মগোপনে থাকতে ছিলেন। হয়েছে। হ্যাঁ, এবং আত্মগোপনে না, আমি আমার বাড়িতে থাকতে পারিনি, আমার আমার আচ্ছা। বাড়িতে, আমার বাড়ির মূল ফটকে
মব হয়েছে, আমার গাড়িতে মব হয়েছে, আমার ছেলেরা যে স্কুলে পড়তো সেই স্কুলে যাওয়া আসার পথে মব হয়েছে, আমার গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো যে আমি তো সুস্থ আছি। আমি তো মবে পড়ে আমি মানে যেটা একটা, আমি ওই ওই ভয়টা আমার এখন ভাবলেই মনে হয় যে অনেকগুলো মানুষের মধ্যে তো আমাকে পড়তে হয়নি। অথবা বাংলাদেশের যারা আওয়ামী লীগের তৃণমূলের যারা কর্মী, তাদেরকে যেভাবে করে অত্যাচার করা হয়েছে, হচ্ছে, মেরে ফেলা হয়েছে, হচ্ছে, এই বিষয়টা না, মানে আগে হচ্ছে মপ করে হতো, এখন সাইলেন্টলি হচ্ছে। আমার কাছে মনে হয়নি যে এটা কমে গেছে। এটা আগে মপ করে হলে যেটা হয় সেটা দৃষ্টিতে পড়ে, বেশি দৃষ্টিগোচর হয়। ওই মবটা হচ্ছে না, মব কালচারটা হয়তো বা একটু একটু থামিয়ে রাখা হয়েছে, কিন্তু আমি তো দেখছি যে নিঃশব্দে এখনো সেটা হচ্ছে। এখনো দুদিন আগেই আমরা দেখলাম যে গ্রেফতারকৃত যেই আওয়ামী লীগের কর্মী, তিনি পুলিশ হেফাজতে হেফাজতে তিনি মারা মারা গেলেন। গেলেন। তারপরে ডিবি নিয়ে গেল জিজ্ঞাসাবাদের জন্য, পরদিন লাশ আসলো হসপিটালে। তো এই বিষয়গুলো তো আসলে হচ্ছে। আমি আমি মানে বলবো না যে ভয় কমে গেছে, এটা এটা আমার কাছে মনে হচ্ছে না। আহ, আমারও ব্যক্তিগত জায়গা থেকে একটু প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বলছেন যে আপনার নিজের বাড়িতে থাকতে পারেননি, আপনার সন্তানদের নিয়ে একটা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়েছিলেন। তারপরে এতগুলো মামলা হওয়ার পরও আমরা দেখেছি অনেকে অনেকে আত্মরক্ষার্থে দেশ ছেড়েছেন, দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। আপনি এতগুলো মামলা মাথায় নেওয়ার পরেও এবং আপনার সন্তানরাও যেখানে মবের হুমকির মুখে ছিল, আপনি দেশ ছাড়েননি কেন? মানে কোন সাহসের জায়গা থেকে অথবা কোন আদর্শ বোধের জায়গা থেকে? দেখুন, দেশ ছাড়বার যদি কারো ইচ্ছা থাকে তো দেশ তো আসলে ছাড়াই যায়। কিন্তু আসলে মানে শারীরিকভাবে দেশ ছাড়লে কি দেশ ছাড়া হয়? দেশ তো আসলে এমন একটা জিনিস, সেটা কখনো ছাড়া যায় না। আর যদি আপনি বলেন যে শারীরিকভাবে কেন ছাড়িনি, আমার কখনো দেশকে বিপদে ফেলে ছেড়ে যেতে ইচ্ছা হয়নি। ভয় দেখা, মানে মূলত আমার বিরুদ্ধে মামলাগুলো আসলে কেন, আমি তো এরকম মনে করি না যে আমার বিরুদ্ধে মামলা আমাকে জেলে নেবার জন্য বা কোনো বিচারের জন্য। আমার আমার বিরুদ্ধে এমন কোনো মামলা নেই যেটা আসলে, মানে যদি মামলার কার্যক্রম শুরু হয়, এখন পর্যন্ত শুরু হয়নি, কিন্তু এখন পর্যন্ত কোনো শুনানি, কোনো তদন্ত, কোনো কিচ্ছু না, রিপোর্ট, কিচ্ছু চার্জশিটও হয়নি, দেওয়া হয়নি, ফাইনাল রিপোর্টে কিচ্ছু দেওয়া না। হয়নি। এবং এগুলো যদি ওঠে, এগুলো আমার ধারণা দুটি বা তিনটি শুনানি হলেই এটা সবাই জানে, এটা ক্লোজ হয়ে যাবে। এটা পুরোপুরি একটি মানুষকে হ্যারাস করার জন্য। হ্যাঁ, তো আসলে তো এটা আমাকে ভয় দেখানোর জন্য বা আমাকে হ্যারাস করার জন্য। তো একটি মাকে বা একটি বাবাকে ভয় দেখানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে তার প্রতিটি ভয়, যেমন সন্তানদের। আমাদের আমাদের কাউকে কাউকে তো কারাগার পর্যন্ত নেওয়া হয়েছে, মাসের পর মাস থাকতে হয়েছে। তো সেটা তো আপনার ক্ষেত্রেও হতে পারতো। হ্যাঁ, আমার ক্ষেত্রে হতে পারতো। এবং আমাকে 22 ঘন্টা আমাকে ডিবি কার্যালয়ে আমাকে থাকতে হয়েছে। এবং আসলে এটা এটা যে একটা কেমন অভিজ্ঞতা, আমি আমি মানে এটা এটা তো খুব চমৎকার কোনো অভিজ্ঞতা হবার কথা না। হ্যাঁ, অনেক ধরনের মানুষ বলবার চেষ্টা করে যে উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কেউ, বিশেষ কোনো একজন মানুষ হয়তো বা আমাকে ছাড়িয়ে নিয়ে আসছে। আসলে যে উপদেষ্টা মণ্ডলীর কেউ একজন যদি আমাকে ছাড়িয়েই নিয়ে আসবে, তাহলে তো আমাকে নিয়েই যাবার কথা না, তাই না? তো আপনি জানেন একমাত্র যে আপনি যখন আদালত বলবো না, আপনি যখন জেলখানার ভেতরে ছিলেন, তখন আপনার আসলে আপনার কি অনুভূতি। বা আমি জানি আমি যখন 22 ঘন্টা ডিবি কার্যালয়ে ছিলাম, আমি কি ফিল করেছি বা আমি কি ফেস করেছি। হ্যাঁ, আপনার মতো আমারও হতে পারতো এবং এখনো হতে পারে। এটা তো কোনো আসলে একটি মানুষকে, আমি আমি যা দেখলাম, একটি মানুষকে আসলে কোনো কারণ ছাড়াই তো আসলে জেলখানায় নিয়ে যাওয়া যাচ্ছে, হচ্ছে, এবং এটা একটা প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছে। আপনি কিন্তু প্রতিবাদটা জানিয়ে গেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনি কিন্তু দমে যাননি, এটি আমরা দেখেছি। এই সাহসটা আবার কেন, কিভাবে হলো? দেখুন, যখন একটা দেশের একদম অস্তিত্বের সংকট হয়ে যায়, তখন এটুকুন সাহস দেখাতে হয়। আমি তো যুদ্ধ করতে পারছি না। আমি যদি পারতাম আমি যুদ্ধ করতাম, রাস্তায় নেমে প্রতিবাদ করতাম। আমার আমার হাতে যেই অস্ত্র আছে, আমি আমার সেই অস্ত্রের ব্যবহার করেছি। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের অস্তিত্বের সংকট, আমাদের দেশের যোদ্ধাদের প্রতি যেই ব্যবহার আমরা দেখেছি, আমি আমি সেটা এখনো ভাবতে পারি না। আমি এটা এটা ভাবতে গেলেই আমার, মানে এই 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 কষ্টটা কোনো কিছুর সাথে
তুলনা করা যায় না যে মুক্তিযোদ্ধাদের উপর যেই ধরনের অন্যায় হয়েছে, তাদেরকে জুতার মালা পরানো হয়েছে এবং মুক্তিযোদ্ধা পরিচয়টাই একটা নেগেটিভ পরিচয় একটা সময়ে দেখা হয়েছে, যেই অত্যাচারটা করা হয়েছে এই অস্তিত্বের সংকটের সময় এসে আমি তো মনে করি যে আমার যদি এর চেয়ে বেশি কিছু করবার আসলে থাকতো, মানে ক্ষমতা থাকতো, আমি সেটাই করবার চেষ্টা করতাম। আমি আমার যেটুকুন অস্ত্র আছে আমি আমার সেইটুকুন প্রতিবাদ আমি জানিয়ে যাবার চেষ্টা করেছি। এবং ভয়ের কথা যদি বলেন, আদালতের ভয় বা জেলখানার ভয়টা অবশ্যই আমাকে কেউ দেখাতে পারেনি। এবং আমি যদি যদি দেশের পক্ষে কথা বলা বা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য যদি মনে হয় যে তাহলে মামলার সম্মুখীন হতে হবে বা জেলে যেতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যদি জেলে যেতে হয়, আমি সেটাতে কোনো আপত্তি করি না। আমি অন্যায়ের বিরুদ্ধে কথা, এটা আমি বলে যাব আমার যারা দৃষ্টিতে আমাদের যেটাকে অন্যায় মনে হয়। মানে আপনি যে কথাগুলো বলছেন, যারা আমাদের অস্তিত্বের শেকড়ে উপরে আঘাত হানলো, যারা আমাদের একদম। হাজার বছরের সংস্কৃতির উপরে আক্রমণ চালালো, তাদেরই একটি বিশেষ অংশ ক্ষমতার কাছাকাছি এই মুহূর্তে। সংসদের একটি বিশাল অংশ তারা দখল করে আছে। আপনি কি মনে করেন যে অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে? তারা সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতায় অদূর ভবিষ্যতে চলে আসবে, নাকি অন্ধকার কেটে যাবে? আমরা যে সমাজকে যেভাবে দেখতে চাই, রাষ্ট্রকে যেভাবে দেখতে চাই, খুব দ্রুতই হয়তো সেভাবে আসবে। আমি একেবারে আপনার ওই মানে আপনার মানে আমরা যেমন গতানুগতিক আশাবাদিতার কথা বলি, আহ ওরকম কোনো কথা শুনতে চাচ্ছি না। একেবারে আপনার ভেতরের কথা, ভেতরের অনুভূতি। আমি আমি কোনো রাজনৈতিক বিশ্লেষক নই আসলে, এবং এই বিষয়টা বুঝবার জন্য বা এই যেটাকে আমরা বলি প্রেডিকশন বা দূরদর্শিতা, এটা প্রেডিক্ট করার মতো সেই জ্ঞান আমার নেই। তবে আমি এটুকুন বুঝি যে বাংলাদেশের মানুষ দেশের অস্তিত্বের সংকটে এরা সবাই সবাই একমত। হ্যাঁ, তো বাংলাদেশটা আসলে বাংলাদেশ বিরোধীদের হাতে চলে যাবে, এটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। এই এই বিশ্বাসটা আমি জানি না কেন আছে আমার মাঝে, কিন্তু এই বিশ্বাসটা আমার মাঝে আছে। কিন্তু পাশাপাশি এটাও তো সত্য কথা যে আওয়ামী লীগের 15 বছরে মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে কেউ কেউ ব্যবসা করেছে, বঙ্গবন্ধু কে নিয়ে অনেকে ব্যবসা করেছে। এবং আপনি একটু খেয়াল করে দেখুন, 2009 সালে আওয়ামী লীগ এলো, তখন যে শিশুটির বয়স 4 বছর বা 8 বছর, হুম। সেই শিশু বা সেই বাচ্চারাই কিন্তু এই 2024-এ, মানে সেই প্রজন্মই, আমি সেই প্রজন্মের কথা বলছি, এই যে একটা বিভ্রান্তিকর বলি বা ডিপ স্টেটের হয়ে বলি বা বিশেষ কোনো পরাশক্তির হয়ে বলি, তারা কিন্তু এই খেলাটা খেলেছে। এবং এই খেলাটির সুযোগ করে দিয়েছে কিন্তু আওয়ামী লীগ যে 15 বছর, তার মধ্যে যে তাদের যে অনেক ধরনের ভুল ভ্রান্তি ছিল, অনেক ধরনের অন্যায় কর্মকাণ্ড ছিল, অপকর্ম ছিল, সেইগুলোকে তারা পুঁজি হিসেবে নিয়ে, এবং সাধারণ মানুষ এগুলোর বিরুদ্ধে যারা ক্ষোভে ফুঁসছিলেন, তারাই কিন্তু নেমে এসেছিলেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই অন্যায়গুলোর বিরুদ্ধে কথা বলাও কি অপরাধ ছিল? যারা বলেছেন, যারা প্রতিবাদ করেছেন। আহ, আমি আপনার একটা কথার সাথে, মানে সাধারণ মানুষ কিন্তু আসলে ফুঁসে ফুঁসে উঠেছিল এই ব্যাপারটা আমার মনে হয় না। আমার কাছে মনে হয় তাদেরকে ম্যানিপুলেট করা হয়েছিল। মানে সেটাই বলছি। হ্যাঁ, ফুঁসে উঠবার জন্য আসলে কিছু উপাত্ত তাদের সামনে দেয়া হুম, হয়েছিল। হ্যাঁ, এবং যেই যেই উপাত্তগুলো, যেমন বাচ্চা বাচ্চা মানুষেরা মারা যাচ্ছে, বাচ্চারা মারা যাচ্ছে, একদম যদি সোজা সহজ বাংলায় বলি, বাচ্চারা মারা যাচ্ছে, হুম। এটা হচ্ছে সাধারণ মানুষকে ফুঁসে ওঠার জন্য সবচেয়ে বড় উপাত্ত। তো সেইটা তো ফুঁসে উঠতে তাদেরকে সাহায্য করেছিল। আমার কাছে সাধারণ দৃষ্টিতে যেটা মনে হয়, যে শিশুটির জন্ম হয়েছে 2006-এর পরে বা 2007-এর পরে, আমার বড় ছেলে, তার জন্ম 2007-এ। তো সেই শিশুটি কিন্তু তার জন্মের পর থেকে আওয়ামী লীগের শাসন দেখেছে, শুধুমাত্র আওয়ামী লীগ সরকারকে দেখেছে। এখন আওয়ামী লীগের সরকারকেই যেহেতু দেখেছে, আওয়ামী লীগ সরকারের ভালোটাও দেখেছে, আওয়ামী লীগ সরকারের যেগুলো ভুল সিদ্ধান্ত ছিল বা যেই সিদ্ধান্তগুলো আসলে যেভাবে তারা নিয়েছেন সেভাবে না নিলেই হয়তো বা ভালো হতো, ওরা কিন্তু সেটাও দেখেছে। তারা 2001 থেকে 2006 কিন্তু দেখেনি। হ্যাঁ, দেখলে হয়তো বা তারা একটা তুলনা করতে পারতো যে 2001 থেকে 2006 কেমন ছিল। 2001 আর থেকে 2006 তাদের কাছে আসলে অনেকটা রূপকথার মতো। এবং রূপকথার গল্পগুলো যেটা হয় যে এই বাচ্চাগুলোকে তো আসলে কেউ একজন গল্প বললে হবে না, তারা বইতে পড়েছে
যে পাঠ্যপুস্তকে যেভাবে করে আসলে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে যেভাবে দেখানো হয়েছে। এখন ব্যাপারটা হয়েছে কি জানেন, আমি যে সময় বেড়ে উঠেছি সেই সময় বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু ছিল না, কিন্তু আমি গল্প শুনেছি আমার বাবার কাছে, আমি গল্প শুনেছি আমার মার কাছে, আমার চাচাদের কাছে, এবং আমি আগ্রহী হয়ে আমি পাঠ্যপুস্তকের বাইরের বই থেকে আমি জাতির জনক সম্বন্ধে, বঙ্গবন্ধু সম্বন্ধে জানবার চেষ্টা করেছি। তাহলে আমি আমার আগ্রহের জায়গা থেকে জানবার চেষ্টা করেছি, এবং সেখান থেকে আমার তার প্রতি যেই সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি আমার সেখান থেকে এসেছে। কিন্তু এই যে 2007-এ জন্ম বা 6-এ জন্ম বা ওই সময়ের পরবর্তী যে শিশুগুলো, তাদেরকে যখন আপনি একেবারে পাঠ্যপুস্তকে, এটা আমার ব্যক্তিগত ধারণা আর কি, যখন আপনি বাধ্য করছেন পড়তে, হ্যাঁ, এবং তারা শুনছে যে এইটাই আমাদের প্রতি বছর পড়তে হবে, এগুলো নিয়েই ইয়ে হচ্ছে, তখন কিন্তু তাদের মাথায় কিছু খারাপ জিনিস সেট হচ্ছে। এখন দেখেন 2024-এর 5ই আগস্ট পরবর্তী যেই বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী, এই দুটো কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে, এবং আওয়ামী লীগ দলটির সাথে সম্পৃক্ত নয় এমন প্রচুর মানুষ কিন্তু বঙ্গবন্ধুর জন্মদিনে এবং মৃত্যুবার্ষিকীতে কিন্তু শ্রদ্ধা জানিয়েছে। বঙ্গবন্ধু আসলে সবার হয়ে উঠেছে। এই জিনিসটি আমার কাছে মনে হয়েছে যে ওই সময়ে বঙ্গবন্ধু সবার ছিল না। বঙ্গবন্ধু আসলে তখন যদি সবার জন্য তাকে, মানে তখন যদি ওনাকে সবার করে রাখা হতো, তাহলে বঙ্গবন্ধুকে নিয়ে যে রাজনীতিটা 2024-এ হয়েছে সেটা হতে পারতো না। আপনাকে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিতে চাই, যেই বিষয়টাতে আমি নিজে ভেবেছিলাম, একটু হলেও বিশ্বাস করেছিলাম। জুলাই 2024-এর আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের লাইন, ছোট ছোট অংশ কেটে ওগুলো কোট করে করে তখন ইয়ে দেয়া হতো, কি বলবো, স্লোগান দেয়া হতো। বঙ্গবন্ধু বাংলায় আন্দোলন, ঠাঁই নাই। একদম আন্দোলনের মূল যেই স্লোগানগুলো সব বঙ্গবন্ধুকে কোট করে করে করা হয়েছিল। সেই আন্দোলনটাতে ওনারা সফল হয়েই সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর ইয়ে করলেন, মানে ভাস্কর্য ভেঙে ফেললেন, বঙ্গবন্ধুকে মুছে দেওয়ার চেষ্টা করলেন, বঙ্গবন্ধুকে একেবারেই নাই করে দেবার চেষ্টা করলেন, বঙ্গবন্ধুর 32 নাম্বারকে নাই করে দেবার চেষ্টা করলেন। তাহলে ওই জিনিসটা যে একটা প্ল্যান্ড, এটা তো বোঝাই যায়। ওনারা আন্দোলনের সময় ইউজ করলেন বঙ্গবন্ধুকে, কারণ ওনারা জানেন যে বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর প্রতি যে হৃদয়ে যে ভালোবাসাটা আছে। এবং দেখেন 2 বছর পার হয়ে গেছে অলমোস্ট, হ্যাঁ, এবং এখন সাধারণ মানুষের এখন আমি মনে করি বঙ্গবন্ধুর প্রতি যেই শ্রদ্ধাটা বা আগে ছিল তার চেয়ে অনেক বেড়েছে। তো আমি সবসময় মনে করি বঙ্গবন্ধু কোনো দলের না, বঙ্গবন্ধু আমাদের দেশের, আমাদের সবার। আমরা শেষ করব, তার আগে একটা প্রশ্ন না করলেই নয়, একটু ছোট করে দিয়ে জানতে পারি, নারীদের নিয়ে যা কিছু হয়েছে, যে ফতোয়া থেকে শুরু করে নানান ধরনের আক্রমণের শিকার হয়েছে নারীরা, এবং এখনো চলছে, এবং সেই জায়গা থেকে আপনি নিজের জায়গা থেকে নিজে প্রতিবাদ করছেন, আবার পাশাপাশি সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, হামলার তো শিকার হওয়ার একটা মানে আশঙ্কা ছিলই, মামলার শিকার হয়েছেন, সাইবার বুলিং এর শিকার হচ্ছেন, এর আসলে শেষ কোথায়? দেখেন, এটা নারীদের প্রতি যে সহিংসতা বলেন বা সাইবার বুলিং বলেন, এটা ছিল, এটা যে একেবারেই ছিল না আগে তা না, এটা এখন অনেক বেড়ে গেছে। মানে আমি ঠিক দ্বিগুণ বলবো না, আমার কাছে মনে হয় যে 10 গুণ বেড়ে গেছে। কিন্তু এটার চেয়ে আমার যেটা বেশি ভয়ঙ্কর লাগে সেটা হচ্ছে, মানে যেই জিনিসটা আসলেই প্রচন্ড ভীতিকর, আমরা একের পর এক নারী শিশুদের প্রতি যেই ধরনের সহিংসতা দেখছি, সেটা আমার মনে হয় বাংলাদেশের এত বছরের ইতিহাসে এরকম প্রবল পরিমাণে কখনোই ছিল না। এটা আমার কাছে সবচাইতে দুশ্চিন্তার ব্যাপার মনে হয়। দেখেন, আমরা কয়টা নিয়ে কথা বলি, আমরা দেখি, আমরা খবর শুনি, কয়টা এরকম ভাইরাল হতে পারে, ভাইরাল ওয়ার্ডটা আমার কাছে খুব খারাপ শোনায়, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি, কয়জন যারা রামিসাকে নিয়ে কথা বলেছে, কয়জন অন্যদেরকে নিয়ে কথা বলছে। আমি আজকেও একটি শিশুর কথা জেনেছি, যে নারী শিশুটি 7 দিন নিখোঁজ ছিল, 7 দিন পর তার অ্যাসিডে পোড়া ফেস এবং তার
শরীরের উপরের অংশের সাথে নিচের অংশ পুরো মাঝখানে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে একের পর এক নারী শিশুদের উপর। আমি না নারীদের উপরে একটা একটা অ্যাডাল্ট নারী তার উপরে যে সহিংসতা বা তার উপরে যে অত্যাচার সেটা সে প্রতিবাদ করতে পারে, কিন্তু একটি নারী শিশুর উপরে যে অত্যাচারগুলো, যে ধর্ষণ, যেই অ্যাবিউজ গুলো যেগুলো হচ্ছে, যেগুলো অনেক বেড়ে গেছে, সেটা নিয়ে আসলে আমি জানি না এটা কিভাবে বন্ধ হবে, কিভাবে এটাকে শক্তভাবে দমন করা যায়, এটা আমার জানা নেই। এটা এটা করার কতখানি চেষ্টা আছে সেটাও আমি আসলে বুঝতে পারছি না। আমাদেরকে শেষ করতে